দুইটা ছেলেকে একটা রুমের ভিতরে বেঁধে রাখা হয়েছে। ছেলে দুইটার চারপাশ ঘিরে বেশ কয়েকজন ছেলে পেলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। রুমটাতে হালকা আলো আছে, বেশ ঠান্ডা আছে রুমের ভেতরটাতে। এক কথায় যাকে বলে স্যাঁতস্যাঁতে পরিবেশ। ছেলেগুলোকে কোনো প্রকার টর্চার করা হয় নাই, কারণ তাদের বস এখনো আসে নাই। ছেলে দুইটাকে বেঁধে রাখা হয়েছে, তারপরেও তাদের মধ্যে কোনো ভয় কাজ করছে না। এক পর্যায়ে একটা ছেলে তাদের বলে ওঠে, এই যে আমার চারপাশে চামচাদেরকে দেখতেছিস, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড় করিয়ে রেখেছে। দেখ আমার কত আরামে বসে আছি, আর তোরা সেই থেকে দাঁড়িয়ে আছিস। এই কথা শুনে সজীব নামের ছেলেটার চোখ দুইটা রাগে লাল হয়ে যায়। ও, আপনাদের বলতে ভুলে গেছি, একটা ছেলের নাম সজীব। ছেলেটার কলার ধরে উঁচু করে ফেলে সজীব আর বলে উঠে রাগান্বিতভাবে, এই কুত্তার বাচ্চা, কি বললি তুই? তোদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের এখানে দাঁড় করে রেখেছে। আরে আমাদের মাহফুজ বসের জন্য তো আমরা সারা জীবন দাঁড়িয়ে থাকতে পারি, প্রয়োজনে জীবনে দিতে পারি। আর আমাদের বস তোদের আদর করে রাখতে বলেছে, তাই এতক্ষণ ধরে ঠিক আছিস তোরা, না হলে তোদের অস্তিত্ব বিলীন হয়ে যেত। কলার ধরে উঁচু করার ফলে ছেলেটার গলা আটকে যায়, নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কাঁচতে কাঁচতে বলে, আরে ভাই আমার কলারটা ছেড়ে দাও, দম নিতে পারছি না, মেরে ফেলবে নাকি আমাকে? তোকে আজকে মেরে ফেলবো। তোদের মতো কুত্তাগুলো এই দেশে কোনো ঠাঁই নেই। বলে আরো জোরে কলার চেপে ধরে। এদিকে ছেলেটির গলা আটকে যাওয়ার কারণে চোখ দুইটা বড় বড় হয়ে যায় আর কাঁচতে থাকে। পাশের ছেলেপেলেরা এই কাণ্ড দেখে তাড়াতাড়ি দুইজনকেই ছাড়িয়ে নেয়। ছেলেটার গলা আলগা হলে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। তখনই রুমের ভিতরে মাহফুজের সাথে দুইজন লোক প্রবেশ করে। সবার পুরো শরীরেই কালো কাপড় দিয়ে ঢাকা, শুধু চোখ দুইটা খোলা আছে। ওদেরকে দেখলে যে কোনো স্বাভাবিক মানুষ ভয়ে কেঁপে উঠবে। তিনজনের রুমে ঢোকার পরই সবাই দুইটা ছেলেকে খালি করে দিল। সজীব এগিয়ে গিয়ে তিনজনের সামনে দাঁড়ায়। সজীবের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। বস, আপনি এক্ষুনি হুকুম দিন, ওই কুত্তার বাচ্চাগুলোকে খতম করে দেই। ওরা জীবনেও ঠিক হবে না। ওরা আবার বলে কিনা আপনি আমাদেরকে ওদের চামচা করে রেখেছেন এখানে। রাগে সজীবের পুরো শরীর কাঁপতে লাগলো। সজীব হলো মাহফুজের ডান হাত। সজীব মাহফুজকে প্রচণ্ড সম্মান করে, কারণ মাহফুজ কোনো অন্যায় কাজ করে না আর নিজের দলকে সবসময় ভালো উপদেশ দেয়। মাহফুজ সজীবের দিকে তাকিয়ে দেখি ওর রাগের শরীর কাঁপছে। তারপর ওর কাঁধে হাত রাখলো আর বলে ওঠে, এই সজীব, এত রেগে আছিস কেন? আরে এই কুকুরগুলোকে আমার হাতে ছেড়ে দে। আমার কথা মতো ওদেরকে এখানে নিয়ে এসেছিস, এখন বাকিটা আমার উপরে ছেড়ে দে। অতঃপর মাহফুজের ডান পাশে থাকা তাহসিনের দিকে তাকালো। তাহসিন হলো মাহফুজের ছোটবেলার জীবনসঙ্গী, ওকে ছাড়া কখনোই থাকে নাই। অতঃপর মাহফুজকে তাহসিনের দিকে তাকিয়ে দেখাতে তাহসিন বলে ওঠে, মাহফুজ, তুই আমাকে কিছু বলবি? হাহা, কিছু বলার জন্যই তো তোর দিকে তাকালাম। তুই গিয়ে এক বালতি পানি আর একটা রড গরম করে নিয়ে আয়। ওই দুইটাকে একটু জামাই আদর করানো লাগবে। তুই থাক, আমি গিয়ে দ্রুত নিয়ে আসছি। তাহসিন গরম পানি আর রড আনতে চলে যায়। মাহফুজ সামনে গিয়ে ছেলে দুইটার পাশে বসে। তারপর ওদেরকে একটু ভালো করে দেখে নেয় আর বলে ওঠে, কুত্তার বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার শহরে থেকে নিরীহ জনগণের উপরে হামলার প্ল্যান করার? এটা তোর শহর, আমাকে হাসালি রে তুই? ক্যাডারের তুই আমাকে জ্ঞান দিতে আসছিস? আরে আমি যার আন্ডারে কাজ করি তার পাওয়া সম্পর্কে তোর ধারার কোনো আইডিয়া আছে? আর তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছিস জানিস? তুই ক্যাডা? তোকে ভয় পেতে হবে আবুল কোথাকার। আমার পরিচয় যদি তুই শুনিস তাহলে কোনো শাস্তি দেওয়ার আগেই মারা পড়বি। এখন আগে বল, কার কথা মতো শহরে বোমা ফিট করে রেখেছিলি? সেটা তোকে বলতে যাব কোন দুঃখে রে? মরে গেলেও আমাদের বসের ব্যাপারে জানতে পারবি না। মাহফুজ কথা বলার আগেই তাহসিন গরম পানি আর রড নিয়ে আসলো। ছেলেটার দিকে তাকিয়ে একটু
মুচকি হাসলো আর বলে ওঠে, এবার দেখি তুই তোর বসকে কতটা ভালোবাসিস, জীবন দিতে পারিস কিনা। অতঃপর মাহফুজ গরম রডটা হাতে নিয়ে দুইটার পায়ের উপর সজোরে বাড়ি মারল। সাথে সাথে মট করে হাড় ভাঙা শব্দ হলো। ছেলেগুলো ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো। তাহসিন এসে দুইটার মুখ কষ্টেপ দিয়ে আটকে দিল। ওদের চোখ মুখ পুরো লাল টকটকে হয়ে গেল। এইটা দেখে মাহফুজ বলে ওঠে, এবার তো বলবি যে কে তোদের লিড দিয়েছিল, নাকি তাও বলবি না? না বললে আবার একটু আদর করতে হবে। ছেলে দুইটা করুণ স্বরে মাহফুজের দিকে তাকায় আর ইশারা করে কষ্টেপ খুলে দিতে বলে। তাহসিন গিয়ে কষ্টেপ খুলে দেয়। কষ্টেপ খুলে দিতেই ছেলেগুলো বলে ওঠে, আমাদেরকে আর মারবেন না, আমাদের ভুল হয়ে গেছে সত্যি। আমরা বসের ব্যাপারে কিছুই জানি না, তাকে শুধু আমরা দেখি নেই, কোনো সময় দেখি নাই। সে শুধু আমাদেরকে ফোন দিয়ে কাজের কথা বলে আর কাজ শেষে টাকা দিয়ে, তাছাড়া আমরা কিছুই জানি না। তাহলে তোরা বলবি না, তাই তো? আচ্ছা, এবার ব্যবস্থা তাহলে ভালো করেই নিতে হবে। দাঁড়া, শাস্তি কি জিনিস এবার তোরা বুঝতে পারবি। এই বলেই মাহফুজ গরম পানি নিয়ে দুইটার গায়ে ছুঁড়ে মারল। সাথে সাথে ওদের চামড়া পুড়ে গায়ের সাথে বসে গেল আর দুইটাই গলা কাটা মুরগির মতো লাফাতে লাগলো। এইটা দেখে মাহফুজ বলে ওঠে, এখনো যদি না বলিস তাহলে এর থেকে আরো ভয়ঙ্কর শাস্তি দিব তোদের। এখন বল, বলবি কিনা? আপনার দুই পায়ে পড়ি, আমাদেরকে মারবেন না। আমরা জানি, সবই বলে দিচ্ছি। আমাদেরকে রাজ বস লিড দেয়। রাজ এই পুরো শহরকে শেষ করতে চায়। রাজে আমাদেরকে বোমা ফিট করতে বলছিল। থাক, যা জানার জেনে নিয়েছি। তোদের আর এখন বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নাই, কারণ তোরা ছাড়া পেয়ে আবার এই কাজে নেমে পড়বি। আর তোদেরকে মেরে আমার হাত নষ্ট করব না। আমার নাম শুনলেই তোরা আরামে মারা যাবি। এই বলে মুখ থেকে মাস্কটা খুলে ফেললো মাহফুজ আর ছেলেগুলোর উদ্দেশ্য করে বলে ওঠে, এই দেখ, আমি হলাম সেই মাফিয়া মাহফুজ মাহমুদ, যার নাম শুনলে পুরো দেশ কাঁপে। ছেলে দুইটা মাহফুজের মুখ থেকে নামটা শোনার পর চোখ বড় বড় করে ফেলে আর সেখানেই মারা যায়। এই সজীব, তুই এদের লাশগুলোকে টুকরো টুকরো করে অস্তিত্ব বিলীন করে দিবি। আমি রাজের অস্তিত্ব বিলীন করব। তারপর উঠে রুমের বাইরে চলে আসলাম। তখনই তাহসিন সামনে আসলো। মাহফুজ, আমাদের এখন শহরে যেতে হবে। মন্ত্রী সবাই তোর জন্য কেউ অপেক্ষা করছে। আমার জন্য আবার কে অপেক্ষা করবে এই অসময়ে? সবাইকেই তো আমি এই সময় আসতে নিষেধ করে দিয়েছি। আচ্ছা চল দেখা যাক কে এসেছে। অতঃপর তাহসিনের সাথে মন্ত্রিসভায় চলে গেল। স্টাফরা মাহফুজকে ভিআইপি রুমে নিয়ে গেল। দরজা খুলে ভিতরে ঢুকতেই কেউ মাহফুজের কান টেনে ধরলো। মাহফুজ পাশে তাকিয়ে দেখি তার আম্মু, আর সাথে সাথে তার আম্মুকে কোলে তুলে নিল আর বলে উঠল, এই আম্মু, কেমন আছো তুমি? এই পাগল, কি করছিস তুই? আমি পড়ে যাবো তো, নামা বলছি। তোমার ছেলে কি তোমাকে ফেলে দেওয়ার জন্য কোলে নিয়েছে নাকি? অনেক দিন পর তুমি আমার কাছে এসেছো। আমি তো দেশের মন্ত্রী হয়েছি, কিন্তু তোমার কাছে তো সেই ছোট বাচ্চা থেকেই গেছি। পাগলটা বলে কি দেখো তো। আরে, কোনো বাবা মায়ের কাছেই তার সন্তান বড় হয় না, সব সময় ছোট থেকে যায়। দেখি, এখন আমাকে নিচে নামিয়ে দে। অতঃপর মাহফুজ তার আম্মুকে কোল থেকে নিচে নামিয়ে দিলাম আর তার আম্মু বলে ওঠে, কি রে তাহসিন, তুই কেমন আছিস? তোদের দুজনকে কতদিন পর দেখলাম। আলহামদুলিল্লাহ আন্টি, আমি অনেক ভালো আছি। কিন্তু যারা এতিম তারা বেশি দিন ভালো থাকে না। তাহসিন, এবার কিন্তু তোকে মারবো আমি। তোকে ছোটবেলা থেকে আমার আপন ছেলে হিসেবে মানুষ করে এসেছি। সারা জীবন আমি তোর মা হয়ে থাকবো। দ্বিতীয়বার এরকম কথা বললে অবস্থা কিন্তু খারাপ করে দেব। এই আম্মু, তুই মন খারাপ করছো কেন? তাসিনকে আমিও অনেকবার বলেছি যে ওর মুখ থেকে এতিম নামটা শুনলে আমারও সহ্য হয় না। হারামজাদা তবুও সেটা বলে। আচ্ছা আম্মু, বলো কি খাবে? তোমার যা খেতে ইচ্ছা করে বলো আমাকে। আমার এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই রে। তুই এখন আমার একটা ইচ্ছা পূরণ করতে পারিস?
তাহলেই আমি অনেক খুশি হব। হ্যাঁ আম্মু, বলো তোমার কি ইচ্ছা আছে? তোমার ইচ্ছা পালন করতে পারলে আমি অনেক খুশি হব। তোর সাথে এখন রাস্তা দিয়ে হেঁটে বেড়াবো আমি, আর সাধারণ জনগণের সাথে কথা বলবো। আম্মু, তোমার মাত্র এই সামান্য ইচ্ছা? আচ্ছা ঠিক আছে, চলো তোমার সাথে জনগণের মধ্যে ঘুরে আসি। অতঃপর মাহফুজ তার আম্মুকে নিয়ে বাইরে চলে আসলো। হঠাৎ তার আম্মু তাকে থামিয়ে দিল। এইটা দেখে মাহফুজ বলে ওঠে তার আম্মুকে। কি হলো আম্মু, বলো, এভাবে থামিয়ে দিলে কেন? কোনো কিছু কি হয়েছে? তুই তোর সাথে তো কোনো গার্ড নিয়ে যাচ্ছিস না, তোর যদি কোনো প্রকার হামলা হয়? আচ্ছা তুমি তো জানো যে আমি কাউকে ভয় পাই না, আর এই মন্ত্রী পদে যখন থেকে আছি আমি নিজের সাথে গার্ড নেই না। জনগণের মধ্যে দিয়ে আমি এমনিতেই চলাফেরা করি, এই জন্য চলার সময় জনগণই আমাকে গার্ড দেয়। মাহফুজের কথা শুনে তার আম্মু তার কপালে হাসি মুখে একটা চুমু দেয়, আবার কান্নাও করে দেয়। এইটা দেখে মাহফুজ বলে ওঠে, এই আম্মু, তোমার আবার কি হলো? কি এমন বললাম যে কান্না করছো? আরে গাধা, এটা হলো খুশির কান্না। আমি আল্লাহর কাছে যেরকম সন্তান চেয়েছিলাম, আল্লাহ ঠিক সেরকম সন্তানই আমাকে দান করেছে। আমার ছেলে যে দেশের মন্ত্রী হয়ে তার ভেতরে কোনো অহংকার রাখিনি, আমি এটাই চেয়েছিলাম, সবার সাথে যেন আমার ছেলে সুন্দর আচরণ করে। আম্মু, আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করব, সাথে এই দেশটাকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে উত্তোলন করব। আচ্ছা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অতঃপর মাহফুজ তার আম্মুকে নিয়ে শহরটা ঘুরে আসলো। তার আম্মু সবার খোঁজ খবর নিল। জনগণ এই জন্য খুবই খুশি। বাসভবনে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল। তার আম্মু রুমে এসেই যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। এইটা দেখে মাহফুজ বলে ওঠে তার আম্মুকে, কি হলো আম্মু, আজকেই চলে যাচ্ছ? আজকে থেকে যাও অন্তত। না রে বাবা, আমার থাকার সময় নেই। তোর বোন তো বাসায় একা রয়েছে, আর তোর বাবাও একা রয়েছে, তাই আমি আর থাকতে পারছি না। আমি তোমাদের ছাড়া কিছুতেই থাকতে পারবো না। এক সপ্তাহের মধ্যে তোমাদের সবাইকে বাসভবনে নিয়ে চলে আসবো। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। অতঃপর মাহফুজ তার আম্মুকে বিদায় দিয়ে রুমে চলে আসলো। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল থেকেই পুরো শহর তোলপাড় হয়ে গেছে, কারণ শহরের নাম করা মাস্তান রাজের 2জন ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু বিভিন্ন জায়গায় টুকরো করা লাশ পাওয়া গেছে, যাদের দেহের কিছু অংশে রাজের ট্যাটু পাওয়া গেছে। সমস্ত সংবাদ মাধ্যম এই খবরটাকে নিয়ে তোলপাড় শুরু করে দিয়েছে। তাহসিন খবরটা শুনে মাহফুজের রুমে চলে যায় আর বলে ওঠে, কিরে মাহফুজ, খবরটা শুনেছিস নাকি? ওই তাহসিন সজীবকে তো বলেছিলাম লাশগুলোকে টুকরো করে গুম করে দিতে, তাহলে সজীব সেটা না করে জনসম্মুখে ফেলে আসছে। আমি তো সেটাই ভাবছি। সজীব তো ছেলেগুলোর ওপরে প্রচণ্ডভাবে রেগেছিল। মাঝে মাঝে ওর রাগ হয়ে গেলে তো কি করে নিজেও ঠিক পায় না। তুই এক্ষুনি সজীবকে আমার কাছে আসতে বল। আমি ওকে ঠান্ডা না করলে রাজকে মারার চেষ্টা করবে, এতে ওর বিপদ আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে। তাহসিন ফোনটা বের করে নিয়ে সজীবকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যেই বাতাসের গতিতেই সজীব রুমে প্রবেশ করলো আর বলে ওঠে, মাহফুজ ভাই, আপনি আমাকে এত জরুরি তালাশ কেন করলেন? কোনো কিছু হয়েছে কি বলেন তো? আমি তো তোকে বলেছিলাম লাশগুলোকে বিলীন করে দিতে, কিন্তু তুই তো সেগুলো রাজের নজরে ফেলে দিলি। সারা মিডিয়া তো তোলপাড় হয়ে গেছে। রাজ তো এখন আরও কঠিনভাবে লেগে পড়বে শহরটাকে উড়িয়ে দেওয়ার জন্য, কারণ ওর মাথায় এখন একটাই চিন্তা, ওর ছেলেগুলো বোমা ফিট করতে এসে মারা পড়ে গেল। মাহফুজ ভাই, ওরা আমাদের সাজিয়ে রাখা শহরের মানুষগুলোকে ধ্বংস করতে চায়। ওদেরকে ধ্বংস না করে আমি থামবো না, এজন্য আমরা জীবন দিতেও রাজি আছি। অতঃপর মাহফুজ সজীবকে অনেক বোঝানোর পরে একটু শান্ত হলো। হঠাৎ বাইরে থেকে একজন স্টাফ চলে আসলো আর বলে ওঠে, মাহফুজ সাহেব, বাইরে তো মিডিয়ার লোকেরা ঝড় তুলে দিচ্ছে। আজকে এই ঘটনা নিয়ে পুরো শহরে তোলপাড় শুরু হয়ে গেছে। আচ্ছা তুমি যাও, আমরা আসছি। স্টাফ চলে যাওয়ার পরেই আমার ফোনে একটা মেসেজ আসলো।
মেসেজ অন করতেই দেখি রাজ নামের একটা লিঙ্ক থেকে মেসেজ এসেছে। প্রথমে একটু অবাক হলাম, রাজ কিভাবে আমার নাম্বার পেল? এটা কিভাবে সম্ভব হতে পারে? তাসিনের কাছে বিষয়টা শুনতে যাব, তখনই চোখে পড়ল এটা রাজের পাঠানো কিছু নয়। এই মাহফুজ, দাঁড়িয়ে থেকে কি ভাবছিস? মিডিয়ার লোকেরা তোর জন্য বাইরে অপেক্ষা করছে। হ্যাঁ তাসিন, চল বাহিরে। আর সজীব, তুই নিজের জায়গায় ফিরে যা। এইখানে তোর আর কোনো কাজ নাই। যখন প্রয়োজন হবে তোকে ডেকে নিব। ওকে ভাই, আপনার যেমন ইচ্ছা। আর হ্যাঁ ভাই, অবশ্যই দরকার লাগলে আমাকে জানাই। বলেই সজীব বাতাসের গতিতে চলে গেল। আর এইদিকে মাহফুজ তাহসিনের উদ্দেশ্যে বলে ওঠে, এই তাসিন, এবার চল মিডিয়ার লোকদের উত্তর দিয়ে আসি। অতঃপর মাহফুজ আর তাহসিন মিলে রুমের বাইরে চলে যায়। মিডিয়ার লোকেরা উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে। মাহফুজ যাওয়ার সাথে সাথেই সবাই মিলে ঘিরে ধরে আর নানা রকম প্রশ্ন ছুড়ে মারে। মন্ত্রী সাহেব, আজকে পুরো শহর জুড়ে এই দুটো লোকের হত্যার ঘটনায় অনেক বড় রূপ ধারণ করেছে। লাশগুলো শনাক্ত করে স্পষ্ট বোঝা যাচ্ছে এই শহরের নামকরা মস্তান রাজের ছেলে। এগুলো তাদেরকে কেন, কোন কারণে হত্যা করা হয়েছে এটা এখনো কেউ বলতে পারছে না। এই সাংবাদিককে থামিয়ে দিয়ে আরেকটা সাংবাদিক চলে আসে আর এসেই বলে ওঠে, মন্ত্রী সাহেব, আমরা আগে আরেকটা বিষয়ে অবগত ছিলাম যে এই রাজ শহরটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। সেই সময় ওরা রাজের কয়েকটা ছেলে মেরে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। সেটার হদিশে কেউ খুঁজে পেয়েছিল না। তো আপনি এ বিষয়ে কি বলবেন? আপনি কি মনে করেন যে এইসব কিছুর পিছনে কেউ গোপনীয়ভাবে কাজ করছে? আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। শুনুন, আমি আপনাদের জন্য মন্ত্রী হয়ে এসেছি। আপনাদের সমস্ত অধিকার, নিরাপত্তার দায়িত্ব আমার হাতে সোপর্দ করেছেন। তাই আমাকে আপনারা প্রশ্ন করতেই পারেন। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম এই দেশটাকে উন্নতির স্বর্ণ শিখরে পৌঁছে দিব। যারা এই দেশের সাথে, এই দেশের শহরগুলোতে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের সবাইকে কঠোর শাস্তি দিব। এই দেশটাকে একটা সোনার দেশ হিসেবে গড়ে তুলব। এখন আসুন রাজের ব্যাপারে। আমরা সকলেই জানি যে রাজ নিজের আধিপত্য বিস্তার করার জন্য উঠে পড়ে লেগেছে। শহরের সব জায়গাতে তাদের খারাপ ছেলেগুলোকে ছড়িয়ে রেখেছে, বিভিন্ন সময় হামলা করছে। কিন্তু রাজ এইগুলোর একটাতেও সফল হতে পারবে না। আমি জানি এখন রাজ আমাকে দেখতে পাচ্ছে। আজকে একটা কথা বলে রাখছি, আমি যতদিন বেঁচে থাকবো, যতদিন এই মন্ত্রী পদে থাকবো, ততদিন এই দেশের একটা অংশেও রাজের ভয়ের থাবা বসাতে দিব না। আমার সাথে আছে আমার প্রধান পরামর্শদাতা তাহসিন। আমরা সবাই মিলে আল্লাহর সাহায্যে দেশকে রক্ষা করে ফেলবো ইনশাআল্লাহ। এখন আপনারা সবাই যেতে পারেন। আমাকে এই বিষয়ে ভাবতে হবে। মাহফুজ কথাগুলো বলেই স্টাফদের চোখের ইশারা করলো যেন মিডিয়ার লোকদেরকে এখান থেকে সরিয়ে দেয়া হয়, কারণ ওরা এখানে থাকলেই মাথাটা খারাপ করে দেবে প্রশ্ন করে। ইশারা পেয়েই স্টাফরা সকলকে সরিয়ে দেয়। মাহফুজ তাহসিনকে নিয়ে দ্রুত রুমে চলে আসে। তারপর দুজনে ফ্রেশ হয়ে সকালের খাবার শেষ করে নেয়। তাহসিন বিছানায় বসে টিভিটা অন করে, কিন্তু আজকে কোনো ভালো খবর না। সব চ্যানেলেই শুধু হত্যার বিষয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু কয়েকটা চ্যানেল আবার মাহফুজের কথাটা তুলে ধরেছে। তাহসিন তখনই মাহফুজকে ডাক দেয় আর বলে ওঠে, এই মাহফুজ, এগিয়ে গিয়ে বিছানায় আয় তো, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি করে আয়। কেন রে, আবার কি হলো? টিভি দেখছো, দেখো চুপ করে। শুধু শুধু আমাকে এইভাবে কেন ডিস্টার্ব করতেছিস? তোর ভাই শুধু বেশি বকিস। মিডিয়াগুলো দেখ, তোর কথাগুলো প্রচার করছে, তোর কি প্রশংসা করতেছে। অতঃপর মাহফুজ তাহসিনের কথা শুনে টিভির সামনে আসলো। টিভিতে মাহফুজের কথাগুলো খুব সম্মানীয়ভাবে তুলে ধরা হচ্ছে। মাহফুজের একটা বিষয় ভালো লাগলো, যে জনগণ মাহফুজের উপর সম্পূর্ণভাবে আস্থা রেখেছে। খবরটা শুনতে শুনতে একটা জিনিস মাথায় আসলো মাহফুজের, আর বলল, আমি তো বলে দিলাম যে রাজকে এই দেশের কোনো কিছুতে হাত দিতে দিব না। ওর ভয়াল থাবা কাউকে গ্রাস করতে পারবে না। রাজ তো এবার ওর সমস্ত শক্তি খাটাবে আমাদেরকে শেষ করার জন্য। এই সাধারণ জনগণের সব দিক থেকে আক্রমণ করবে রাজ।
না, কিছু একটা করতে হবে। আমার সেই আগের রূপটাতে আবার ভয়ঙ্কর রূপে ফিরে যেতে হবে। সে আগুন আবার সবার মাঝে ফিরে আসবে। এই তাহসিন, আজকে রাতেই মাফিয়ার আড্ডায় সবাইকে আসতে বল। আর সজীবকে বলে দিবি যেন সব কিছু রেডি করে রাখে। আচ্ছা ঠিক আছে, আমি সজীবকে বলে দিচ্ছি, তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলছি। অতঃপর তাহসিন তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে যায়। দিন গড়িয়ে রাত হয়ে যায়। মাহফুজ কর্মকর্তাদেরকে সমস্ত কিছু দায়িত্বভার বুঝিয়ে দিয়ে আগুনের আসল রূপ নিয়ে বের হয়ে যায়। মাফিয়ার আড্ডায় পুরো মাফিয়ার ছেলেপেলে বসে আছে। সবার মাথায় একটাই চিন্তা, আগুন ভাই তাদেরকে এত জরুরি তলব কেন করলো? সবাই চুপচাপ মেরে বসে আছে। একটু পরে মাহফুজ ওরফে আগুন সেখানে গিয়ে উপস্থিত হয়। সজীব এগিয়ে এসে মাহফুজকে রিসিভ করে। আর এইটা দেখে শিহাব মাহফুজ বলে ওঠে, সজীব, এখানে সব ছেলেদেরকে জড়ো করেছি তো, নাকি আবার কেউ বাকি আছে আসতে? কি ভাই, এখানে সবাই আছে, সবাই চলে এসেছে, কাউকে বাদ রাখিনি। আর আপনার কথা শুনে সবাই সব জায়গা থেকে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, এখন চল ভিতরে যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেছে। অতঃপর তারা তিনজনে মিলে মাফিয়ার আড্ডায় চলে গেল। মাহফুজকে দেখেই সবাই দাঁড়িয়ে পড়ল। সবাই বসতে বলে, নিজেও বসলো। ভাই, আপনি আমাদের এত জরুরি তলব করলেন কেন? কোনো খারাপ কিছু ঘটেছে নাকি? খারাপ কিছু এখনো ঘটে নাই, তবে খারাপ কিছু ঘটতে চলেছে। তোমরা সবাই তো সেই রাজ মাস্তানকে চিনো। ওর বড্ড বেশি সাহস হয়েছে। ও জানে যে ওর বাপ এই দেশেই বাস করে, কিন্তু ও সেটা ভুলে গেছে। ওকে সেটা মনে করিয়ে দিতে হবে। ওর অস্তিত্ব পুরোটাই মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ভাই, আমাদেরকে কি করতে হবে শুধু একবার বলেন, আমরা আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত আছি। না, তোমাদেরকে জীবন দিতে হবে না। তোমরা সবাই আমার প্রাণের ভাই। তোমাদের শুধু এখন একটাই কাজ, এই দেশের প্রত্যেকটা কোণায় ছড়িয়ে যাও। রাজের যত ছেলেপেলে আছে সবাইকে খুঁজে খুঁজে শেষ করে দিবে, যেন ওর কোনো দলই না থাকে। ওর যত দলের সাথে হাত আছে সবার খোঁজ নিয়ে আমার হাতে দিবে। ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। আমরা আজকে থেকেই আমাদের কাজ শুরু করে দিচ্ছি। এখন তোমরা সবাই নিজেদের কাজে ফিরে যাও। কোনো প্রয়োজন হলে আবার তোমাদেরকে খবর দেওয়া হবে। আজ এখানে আড্ডা শেষ করলাম। সজীব, তুই সব কিছু ম্যানেজ কর, আমি চলে গেলাম। মাহফুজ তাহসিনকে নিয়ে বেরিয়ে পড়ে। বেশ খানিকটা রাস্তা চলে আসার পর হঠাৎ তাহসিন গাড়ি থামিয়ে দেয়। এটা দেখে মাহফুজ বলে ওঠে, কিরে, গাড়ি থামালি কেন? তোর আবার কি হলো? সামনে তাকিয়ে দেখ, একটা মেয়েকে কিছু ছেলেরা হ্যারেন্স করছে। ছেলেগুলো মনে হয় বাটপার। এই মাঝরাতে আবার একটা মেয়েকে হ্যারাস করছে? চল গিয়ে দেখে আসি ব্যাপারটা কি। অতঃপর তারা দুজনেই গাড়ি থেকে নেমে মেয়েটার কাছে যেতে লাগলো। দেখে কয়েকটা ছেলে মিলে একটা মেয়ের সম্মানহানি করার চেষ্টা করছে। এইটা দেখে মাথায় তো পুরো আগুন চড়ে গেল। দ্রুত গিয়ে একটা ছেলেকে নাক বরাবর একটা ঘুষি দিল মাহফুজ। সাথে সাথে ছেলেটা মাটিতে পড়ে গেল। মেয়েটা মাহফুজের দিকে ঘুরেই চোখ দুটি বড় বড় করে তাকিয়ে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে মাহফুজ তখনই তাহসিনের দিকে অবাক হয়ে বলে ওঠে, কিরে তাহসিন, মেয়েটা আমাকে দেখে অজ্ঞান হয়ে গেল কেন? তো অজ্ঞান হবে না? এমনিতে ছেলেগুলোর জন্য মেয়েটা আতঙ্কে ছিল দেখছে, তারপর আবার হঠাৎ করে তোরে ভয়ঙ্কর রূপ দেখছে। তোরে এরকম রূপ দেখলে তো যে কেউ মানুষ ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাবে। এই এত বেশি বকিস কেন তুই? দেখছিস যে এমনিতেই মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছে। ওকে নিরাপদে না নিয়ে গিয়ে আমরা দাঁড়িয়ে গল্প করছি। মেয়েটাকে সেফলি নিয়ে যেতে হবে। চল গাড়িটা স্টার্ট কর। এই কথা শুনে তাহসিন দ্রুত গিয়ে গাড়িটা চালু করলো। মাহফুজ মেয়েটাকে পাজা কোলে করে নিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। তাহসিন বেশ দ্রুত গাড়ি চালিয়ে বাসায় চলে আসে। মাহফুজ মেয়েটাকে ভিআইপি একটা রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। তারপর ডক্টরকে খবর দেয় মেয়েটাকে চেক আপ করার জন্য। ডক্টর এসে মেয়েটাকে চেক আপ করতে শুরু করে।
তখনই মাহফুজ মেয়েটার দিকে ভালো করে তাকায়। মেয়েটার মুখটা যেন আল্লাহর নিজের হাতে পরম যত্ন করে বানিয়েছেন। সব সৌন্দর্য মনে হয় মেয়েটার মধ্যেই দিয়েছেন। মাহফুজ মেয়েটার চেহারা দেখে মুগ্ধ হয়ে যায়। মনে হচ্ছে এখনই বিয়ে করে নিবে। যেন মনে হচ্ছে আকাশ থেকে কোনো পরি ভুল করে পৃথিবীতে নেমে এসেছে। এক দৃষ্টিতে মাহফুজ মেয়েটার দিকে তাকিয়ে থাকে। তাহসিন অনেক সময় ধরে খেয়াল করেছে যে মাহফুজ মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে। তখন কয়েকবার ডাকও দেয়, কিন্তু মাহফুজ কোনো সাড়া দেয় না। তাই তাহসিন হালকা করে মাহফুজকে ধাক্কা দেয় আর বলে ওঠে, কিরে মাহফুজ, এভাবে মেয়েটার দিকে তাকিয়ে কি দেখছিস? মাহফুজকে হঠাৎ করে কেউ ধাক্কা দিয়াতে ভয় পেয়ে গেল। পরে তাকিয়ে দেখে তাহসিন তাকে ধাক্কা দিচ্ছে। এতক্ষণ ধরে কোনো একটা জগতে হারিয়ে গিয়েছিল মেয়েটাকে দেখে। অতঃপর মাহফুজ বলে ওঠে, কিরে তাহসিন, কি হয়েছে? এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? আমি তো এখানেই আছি। তো কি করবো বল? সে কখন থেকে দেখছি তুই মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আসিস। কয়েকবার ডাকলাম কিন্তু সাড়া দিলি না, তাই তো ধাক্কা দিলাম। আর দেখি ধাক্কা দেওয়ার পর তোর জ্ঞান আসে। ও সরি রে, আমি একটু অন্য চিন্তা করছিলাম। যাই হোক, ডক্টর সাহেব মেয়েটার কি অবস্থা দেখলেন? মেয়েটার শরীর ঠিক আছে তো? মাহফুজ, তুমি কোনো চিন্তা করো না, মেয়েটা একদম ঠিক আছে। মেয়েটার সাথে কেউ ধস্তাধস্তি করেছে, আর সাথে অনেক ভয়ও পেয়েছে, তাই মেয়েটা সেন্সলেস হয়ে পড়েছে। আজকের রাতটাতে একটু বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। ও তাহলে ভালো কথা। আমি আবার মনে করলাম যে কি না কি হয়ে গেল। যাক, তাহলে মেয়েটা এখন রেস্টে থাকুক, ওকে কাল সকালে দেখতে আসবো। আমার একটু বিশ্রাম নিতে হবে, শরীরটা অনেক ক্লান্ত লাগছে। তাহসিন, তুই কাকে মেয়েটার কাছে নিযুক্ত করে দে, যাতে সবসময় মেয়েটার খেয়াল রাখে। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি সব কিছু ব্যবস্থা করছি। তুই নিশ্চিন্তে রুমে যা আর একটা লম্বা ঘুম দে। অতঃপর মাহফুজ নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে হালকা খেয়ে নেয়। তারপরে আর চোখ খুলে রাখতে পারে না, কারণ ঘুমে দুই চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। বিছানায় শুয়ে ঘুমের দেশে হারিয়ে যায়। সকালবেলায় একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। ফজরে নামাজটা আদায় করে মেয়েটার রুমে চলে যায়। মেয়েটা নিশ্চিত মনে ঘুমিয়ে রয়েছে। ভোরের মৃদু আলোতে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। মাহফুজ মেয়েটার দিকে তাকিয়ে আবারও মেয়েটার মায়ায় পড়ে যায়। একটা চেয়ারে বসে অপেক্ষা করতে থাকে কখন মেয়েটার ঘুম ভাঙবে। বেশ কিছুক্ষণ পরে মেয়েটার ঘুম ভেঙে যায়। মাহফুজ মেয়েটার কাছে চলে আসে। মেয়েটা চোখ খুলতেই মাহফুজকে দেখে চিৎকার করে ওঠে আর মাহফুজকে মারতে থাকে। তুমি এখান থেকে চলে যাও, দয়া করে আমাকে মেরো না, তুমি খুব খারাপ, দয়া করে আমাকে মেরো না। মাহফুজকে ইচ্ছে মতো হাত দিয়ে আঘাত করতে থাকে। মাহফুজ কোনো মতে মেয়েটার হাত কষ্ট করে ঠেকাতে থাকে আর বলে ওঠে, এই মেয়ে, তুমি শান্ত হও। এখানে কেউ তোমাকে মারতে আসে নাই। তুমি এখন পুরোপুরি সেফ আছো। তোমাকে কেউ কোনো ক্ষতি করবে না। আমি কোনো খারাপ লোক নই। কান্নার ভানে মেয়েটা মাহফুজের কোনো কথাই কান দেয় না, হাত দিয়ে মারতেই থাকে আর বলতে থাকে, তুমি মিথ্যা বলছো, তুমি সেই খারাপ লোক, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। উফ, কি জ্বালাই পড়লাম রে বাবা। এই মেয়েটাকে কেমন করে বোঝাবো যে আমি খারাপ লোক না? আমার কোনো কথাই তো শুনছে না, উল্টো আরও মেরে যাচ্ছে। মেয়েটাকে দেখতে যেমন কিউট, তেমনি হাতের মারগুলো কিউট কিউট। কি জোরে মারছে আমাকে। জোর করে মেয়েটার হাত চেপে ধরলাম। এই মেয়ে, তুমি এখন রাস্তায় নাই। গতকাল আমি তোমাকে বাঁচিয়ে এনেছি। দেখো আমার দিকে চোখ করে, আমাকে চিনতে পারবে। মেয়েটা মাহফুজের কথা শুনে এবার শান্ত হয়। তারপর আস্তে আস্তে মাহফুজের দিকে চোখ করতেই চোখ কপালে উঠে যায়, কারণ মেয়েটার সামনে দেশের প্রধানমন্ত্রী বসে আছে আর মেয়েটা তার সাথে এত সময় ধরে এগুলো করে চলেছে। সাথে সাথে মেয়েটা কেঁদেই দেয়। মাহফুজ মেয়েটার কাণ্ড দেখে অবাক না হয়ে আর পারল না, আর মনে মনে বলতে লাগলো, হঠাৎ করে আবার কি হলো মেয়েটার? এতক্ষণ তো আমাকে মারছিল, এখন আবার আমাকে দেখে কান্না শুরু করে দিল কেন? এই মেয়ে, তুমি আবার কান্না করছো কেন?